সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো কোমরের ব্যথার কারণ এবং প্রতিকার সমূহ নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য চিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত, সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে কথা বলবো খুবই কমন একটা সমস্যা, কোমরের ব্যথা। নিউরোসার্জারির সাথে কোমরের ব্যথার সম্পর্কটা কোথায়? এটা আসলে সবার অনেকে প্রশ্ন থাকে যে আচ্ছা, নিউরোসার্জনরা তো ব্রেনের সার্জারি করে, তো কোমরের ব্যথার সাথে এটার কি সম্পর্ক? সেটা তো জানবোই, সেই সাথে জানবো যে কোমরের ব্যথার কারণগুলো কি কি রয়েছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমে আসলে কোমরে ব্যথার কারণ সম্পর্কে বলার আগে আমি একটা জিনিস একটু বলি, যে বিশ্বে যে কারণে মানুষ আসলে অফিস থেকে ছুটি নেয় তার দ্বিতীয় অন্যতম প্রধান কারণ হচ্ছে এই কোমরের ব্যথা। প্রথম কারণটা আসলে ইনফ্লুয়েঞ্জা বলা হয়, কিন্তু দ্বিতীয় কারণই হচ্ছে কোমরে ব্যথা। তাহলে আমরা বুঝতে পারছি যে বিশ্বব্যাপী কোমর ব্যথার যে প্রাদুর্ভাব বলি বা মানুষ আক্রান্ত হচ্ছে তার রেটটা অনেক বেশি। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে নিউরোসার্জন বলতেই সবাই আসলে ব্রেনের সার্জন বুঝে থাকে, কিন্তু আসলে শুধু ব্রেনের সাথে আমরা বুঝি যে ব্রেনের পেছনের যেই অংশটুকু আছে সেটা আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে যেটা কন্টিনিউশন হয়েছে স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু, সেইখান থেকে নার্ভ বের হয়। আসলে সেই নার্ভের সার্জনও কিন্তু নিউরোসার্জনই। সেই কারণেই কোমর ব্যথার অনেকগুলো কারণের মধ্যে আমরা আস্তে আস্তে জানবো আসলে তার যেই জিনিসগুলো আমরা ডিল করি সেগুলোর মধ্যে নিউরোসার্জনরাও কিন্তু কোমর ব্যথা ডিল করে থাকেন। কিভাবে করে থাকেন সেটা আমি একটু একটু করে বলছি। সেটা হলো যে কোমর ব্যথা আসলে আমি প্রথমে একটু প্রকারভেদ বলে তারপরে কারণগুলো বললে ভালো হবে। আপনি খেয়াল করলেই দেখবেন যে নিজের অথবা আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশে যারা আছে তাদের কোমর ব্যথা দু ধরনের হয়ে থাকে। কেউ বলে যে হঠাৎ করে তীব্র কোমর ব্যথা হয়ে গেল, আবার অনেকে বলে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে কোমর ব্যথা হচ্ছে। তার মানে আমরা বুঝলাম কোমর ব্যথা দু ধরনের, একটা সাডেন সিভিয়ার পেইন, লো ব্যাক পেইন হচ্ছে, আর একটা হচ্ছে একদম ক্রনিক পেইন। এখন আমি যেই সাধারণ যে ব্যথাটা হয় আসলে কোমরের, সেই ব্যথাগুলোর মধ্যে যেটা হঠাৎ করে হয় সেটারও আসলে শতকরা 95 যে সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তার মানে এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, একটা নির্দিষ্ট কারণ না। আবার ধীরে ধীরে যে ব্যথাটা হচ্ছে দীর্ঘদিনের কারণে, সেটাও কিন্তু সুনির্দিষ্টভাবে দেখা যায় শতকরা 85 সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। একসাথে অনেকগুলো কারণ কন্ট্রিবিউট করে কোমর ব্যথায়, অর্থাৎ দুটোই হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল। তারপরও আমরা যদি এই মাল্টিফ্যাক্টোরিয়াল ব্যাপারটাকে আস্তে আস্তে কারণের দিকে নিয়ে যাই, তাহলে কোমর ব্যথার একটা কারণ হচ্ছে এই যে আমরা বসে আছি না, বসার ভঙ্গিও একটা ব্যাপার, যে আমি কিভাবে বসে আছি, আমার পোশ্চার বা আমার বডির বসার ভঙ্গিটা কি হবে। বসার ভঙ্গিটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড, আমরা এখন যেভাবে বসে আছি, অনেকে দেখবেন হেলান দিয়ে বসে, অনেকে সোফায় একদম নরম জায়গায় বসে যাচ্ছে, এগুলো আসলে স্বাস্থ্যকর না। এর ফলেও কিন্তু ব্যথা হয়। আবার দীর্ঘদিন দেখবেন যে দীর্ঘক্ষণ যারা ব্যাংকার, দেখা যাচ্ছে তারা ব্যাংকে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করছেন। বলা হয় যে দীর্ঘক্ষণ আসলে কোনো কাজ করা যাবে না। কেন? কারণ আমরা যখন বসে থাকি আমাদের মেরুদণ্ডের সাথে অসংখ্য মাংসপেশি যুক্ত থাকে, যেগুলো আসলে আমাদের এই যে পা, আমরা যেহেতু আজকে কোমর ব্যথা নিয়ে কথা বলছি, স্পাইনাল কর্ডের যেই অংশটুকু আসলে মেরুদণ্ডের নিচের অংশে আমাদের দুই পাকে সাপ্লাই দেয়, সেটা নিয়ে আমরা সীমাবদ্ধ থাকবো আমাদের আলোচনাটা। তো সেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য মাংসপেশি তো আসলে আমাদের দুই পায়ে যে শেষ হচ্ছে, আমাদের পা নাড়ানো, আমাদের হাঁটা চলা দাঁড়ানো হেল্প করছে। তো কেউ যদি দীর্ঘক্ষণ বসে থাকে তাহলে মাংসপেশিগুলো আসলে ঠিকভাবে কাজ করতে পারে না। ওই জন্য নিয়ম হচ্ছে দীর্ঘক্ষণ না বসে থেকে 5 মিনিট এর জন্য হলো 1 ঘন্টা পর পর একটু হেঁটে আসা অথবা একটু দাঁড়িয়ে পোস্চারটা চেঞ্জ করা, এটা একটা কারণ। তাহলে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। তারপর আমাদের অঙ্গভঙ্গিটা ঠিক থাকতে হবে। ঠিক সেরকম দেখবেন যে শোয়ার ভঙ্গি একটা আছে। শোয়া যদি কেউ রাতেরবেলা ঠিকভাবে না শোয় স্বাস্থ্যসম্মতভাবে, তাহলে এখন আপনি বলতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে আবার শোয়াটা কি? সেটা হলো যে অনেকে দেখবেন যে কুঁজো হয়ে শোয়, অনেকে হাত পা ঠিকভাবে রাখে না। নর্মাল বা সাধারণ নিয়মটা হচ্ছে যে একটা মানুষ ফোমের বিছানায় শুবে না। কিভাবে শুবে তাহলে? যে নর্মাল যে বিছানা বলতে আমরা যা বুঝি, যে আজিম বা তোষক আছে তার উপরেই শুবে, কিন্তু সোজা হয়ে শুবে। উনি ডানে বামে কাত হতে পারবে, কিন্তু পা হাত পা কুঁজো হয়ে মাংসপেশিকে সংকুচিত হতে পারে, এরকম করা যাবে না।
এরপর আর কি কারণ আছে? আর কারণ হচ্ছে ধরেন আমাদের নিজেদের ওজন। একজন মানুষের নির্দিষ্ট ওজনটা তার হাইটের সাথে। ম্যাডাম এই বিষয়টা নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। অবশ্যই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমার নাম মোহাম্মদ সেলিম, জি বলুন। কুয়াকাটা থেকে বলছি। জি জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছেন। আমার যে ওই মাথায় সমস্যা, বুঝছেন? জি, মাথায় কি মাথার সমস্যা? ভিতরে প্রচুর জ্বলায় আর কি, ঘুম হয় না, ঘুমের ঔষধ না খাইলে, বুঝছেন? জি, মাথায় প্রচন্ড জ্বলে, ঘুম হয় না, ঘুমের ওষুধ না খেলে। আপনার বয়স কত? বয়স 30। ডায়াবেটিস, প্রেশার, অন্য কোনো সমস্যা রয়েছে? না, অন্য সমস্যা তো মোটামুটি ক্লিয়ার আছে, কিন্তু এখন ওই বেশি পরের ঔষধ ছাড়া ঘুম হয় না, কম পরের ঔষধেও কাজ করে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডামের কাছে উত্তরটি জেনে নিচ্ছি। আচ্ছা, দর্শককে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো প্রথমেই আমি আসলে একটা কথা বলি যে আজকে আলোচিত বিষয় কিন্তু কোমরের ব্যথা কারণসমূহ প্রতিকার। কিন্তু দর্শক যেহেতু মাথা ব্যথা সম্পর্কে জানতে চেয়েছেন, নিউরোসার্জন হিসেবে আমি সেটার উত্তর দিচ্ছি। সেটা হলো যে মাথা ব্যথা হলে আপনার আমাদের উপস্থাপিকা উনি আপনাকে জিজ্ঞেস করেছেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনি বলেছেন নাই। কিন্তু আপনার মাথা ব্যথা আসলে কত বছর ধরে? লাইনটি কেটে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, উনি যদি আমাদের সাথে আবার পরবর্তীতে যুক্ত হয়, আমি ওনার বলার জন্য বলছি যে যদি মাথা ব্যথা অনেকগুলো ধরন আছে, তো এইগুলো কি ধরনের ব্যথা অনেকগুলোর সাথে নির্ভর করে যে দিনে কতবার ব্যথা উঠে, কত বছর ধরে ব্যথা, টেনশন আছে কি না, কী ধরনের জব করেন, সবগুলোর সাথে রিলেটেড। আমি মনে হয় যে আপনি যদি আমাদের অনুষ্ঠানটা এখন লাইনটা যেহেতু কেটে গেছে, আপনাকে আমি সম্পর্ক প্রশ্ন করতে পারলাম না, আপনি একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের শরণাপন্ন হতে পারবেন। অনেক ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম আমরা কথা বলছিলাম যে ওজনের সাথে কোমরে ব্যথার সম্পর্ক রয়েছে। জি ধন্যবাদ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন যে আমাদের কাছে যখন কোমর ব্যথার রোগী আসে তখন আমরা কিন্তু একটু ওজনটা মেপে নিই। কেন মাপি? কারণ এটার সাথে এই নিজের শরীরের ওজনের সাথে আসলে কোমর ব্যথার সম্পর্কটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? কারণ আমাদের মাথার নিচ দিয়ে মেরুদণ্ডের পেছন দিক দিয়ে ওজনটা কিভাবে যায়? পেছন দিক দিয়ে দুই পা দিয়ে তারপর ওজনটা চলে যায়। এখন একটা মানুষের যতটুকু ওজন থাকার কথা, একটা মানুষের ওজন যদি তার চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে কি হচ্ছে? আমাদের মেরুদণ্ড, তার সাথে যে সংযুক্ত মাংসপেশিগুলো আছে, তাদেরকে বেশি কাজ করতে হচ্ছে, বেশি ভার বহন করতে হচ্ছে। ফলে কি হচ্ছে? সেই মাংসপেশিতে কি হয়? টান খায়, যেটাকে আমরা বলি মাসল স্পাজম। হ্যাঁ, বা আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা পরে মানে ওজন সম্পর্কে জানব। জি জি জি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। জি হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি কাগড়াছড়ি ফান্ডিতে থেকে বলছি। জি জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। ওই আমার হচ্ছে ডান হাতের কোনো আর পরে বা ঘাড়ে মানে যেটা হয় আর কি, রাত্রে বেশি, আর ওই ডান হাতের জ্বরটা মানে সব সময় থাকে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 45-46 ধরে না দিন। আচ্ছা, ম্যাডামের কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? এটা মাস 2 করে মানে আঘাত পেয়েছিলেন? আগে বাম সাইডে ছিল, তো ও তো ডাক্তার দিয়ে অনেক বড় ওষুধ খেয়ে ওইটা ভালো হয়েছে। এখন ওই বাম সাইডটা মানে গাড়ি। আপনি কোনো আঘাত পেয়েছিলেন? হ্যাঁ, কোনো আঘাত কিংবা ব্যথা পেয়েছিলেন? না, ওই ডান সাইডে আগে কোনো ওষুধ খাইনি, ডাক্তারও দেখাইনি এখন পর্যন্ত। না, আপনি কখনো পড়ে গিয়েছিলেন কিনা, ভারী কোনো কিছু বহন করেছিলেন কিনা, অথবা অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি আছে কিনা বিগত কয়েক বছরের মধ্যে? আচ্ছা, আপনার ওজন কেমন হবে? না, রাত্রি বেশি হয় বলছি। আপনার ওজন কেমন? ওজন কত? থেকে ওঠার পরে মানে নাড়াচাড়া করলে একটু কমে যায় আর কি। ও আচ্ছা, নাড়াচাড়া করলে কমে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। আচ্ছা, ওটা সব সময় থাকে মানে। আচ্ছা, আমরা আসলে আবারও বলি যে আজকের আলোচনার বিষয় কিন্তু কোমর ব্যথার কারণসমূহ প্রতিকার। হ্যাঁ, তারপরও আপনি যেহেতু জানতে চেয়েছেন ঘাড়, আপনার এটা আসলে উৎসটা হচ্ছে ঘাড়।
ঘাড় থেকে আসলে আমাদের হাতে স্নায়ু বা নার্ভ চলে যায় মেরুদণ্ডের ভিতর দিয়ে মেরুগুলো থেকে। তো যে প্রশ্নগুলো আপনাকে সম্পূরক আমি করেছি এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমরা আলোচনা করছিলাম যে একটা ওজন কিভাবে কোমর ব্যথা সৃষ্টি করতে পারে, ঠিক একইভাবে কিন্তু একটা মানুষের ওজন যদি বেশি হয় তার কিন্তু ঘাড় ব্যথার কারণ হবে। আর আসলে দর্শকদের দোষ দিয়ে লাভ নেই, নিউরোসার্জন মানে হচ্ছে ব্রেন এবং স্পাইন সার্জন, সো ব্রেনেরও প্রশ্ন চলে আসছে, আবার হচ্ছে ঘাড় ব্যথা কোমর ব্যথা সবই আসছে। তো আমি আপনাকে একটা পরামর্শ দিব যে আপনি বলেছেন যে ব্যথাটা বোধহয় কাজ করলে কমে যায়, তাই না? সকালবেলা কাজকর্ম করার সাথে সাথে কমে যায়, কিন্তু আপনার রাতের বেলা বিশ্রাম নেওয়ার সময় ব্যথাটা বাড়ে। এরকম শরীরের ঘাড়ে হোক কিংবা কোমরে হোক, এগুলোকে আমরা বলি স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এটা হলো প্রদাহজনিত একটা ব্যথার কারণ। এটা কেন হয়? এটা এজন্য হয়, এটা কিভাবে আমি বুঝলাম কেন এটা নার্ভের ব্যথা না, কেন এটা হচ্ছে প্রদাহজনিত ব্যথা? কারণ হচ্ছে আপনি উল্লেখ করেছেন যে আপনি যখন কাজে যাচ্ছেন তখন কিন্তু ব্যথাটা কমে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু বিশ্রামে যখন থাকছেন তখন ব্যথা বাড়ে। সাধারণত প্রদাহজনিত ব্যথাগুলো বা স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ব্যথা হচ্ছে ধীরে ধীরে শুরু হয়, ধীরে ধীরে বাড়ে। রোগী যত বিশ্রামে থাকবে ব্যথা তত বেশি হবে। অনেকে বলে যে ঘুম থেকে উঠে ব্যথার কারণে, সেটা ঘাড়ের ব্যথা হোক বা কোমরের ব্যথা হোক, নড়তেই পারছে না, কিন্তু দিন যত গড়াতে থাকে, ওনারা যত কাজে ইনভলভ হয়ে যান, তখন ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। এইটাই হচ্ছে এই নার্ভের ব্যথা নাকি বাত সংক্রান্ত ব্যথা বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস, এটা বোঝা বা পার্থক্য করার একটা সহজ উপায়। আমি আপনাকে বলবো যে আপনার ব্যথার ধরনটা আপনি যতটুকু আমাদেরকে বলেছেন, যদি আপনার এরকমই হয়ে থাকে, যদি আপনার ব্যথাটা ঘাড় থেকে হাত পর্যন্ত না নামে, অথবা ব্যথাটা যদি বিশ্রামে কমে যায়, তাহলে এটা নার্ভের ব্যথা। আর যদি বিশ্রামে বেড়ে যায় তাহলে হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? একজন রিউমাটোলজিস্ট বা বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে। আর যদি ব্যথাটা যদি কাজের সাথে সাথে না কমে বরং বেড়ে যায় এবং বিশ্রামে কমে যায়, সেটা কিন্তু নার্ভ বা স্নায়ুর ব্যথা। তখন কিন্তু আপনাকে নিউরোলজিস্ট বা নিউরোসার্জন কিংবা অর্থোস্পাইন সার্জন অথবা নিউরোস্পাইন সার্জনের শরণাপন্ন হতে পারবে। অনেক ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। অবশ্যই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি বগুড়া থেকে বলছি, আমার নাম রাজ। জি জি বলুন, আপনার সমস্যাটির কথা বলুন। আমার কোমরে ব্যথা করে, ব্যথাটা মাঝে মাঝে ডাইনে যায়, আবার মাঝে মাঝে পায়ের দিকে চলে আসে। এটা কি পায়ে যায় নাকি কোমরের দিকে বলছেন? পায়ে যায় না। আচ্ছা, ব্যথাটা কাজে বাড়ে না বিশ্রামে বাড়ে? ব্যথাটা কখন বাড়ে, কাজের সময় নাকি বিশ্রামের সময়? না, আমি যখন এটা বিশেষ করে আমি বসা থেকে যখন উঠি ওই সময় তো বেশি ব্যথা করে। আচ্ছা, বিশ্রাম নিলে কি ব্যথা কমে? হ্যালো, হ্যাঁ দর্শক, যখন আপনি বিশ্রাম নেন ব্যথা কি কমে? ব্যথা কমে না। আমি যখন শুয়ে থাকি তখন কোনো ব্যথা করে। আচ্ছা, আপনার ওজনটা কত? আমার ওজন 70 কেজি। 70 কেজি। উচ্চতা? হ্যালো, উচ্চতা কত? উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শককে এই প্রশ্নটা করার জন্য। তো আমরা আসলে যেটা নিয়ে আলোচনা করছিলাম এবং দর্শকের প্রশ্নের উত্তর একসাথেই হয়ে যাবে। যেটা বলছিলাম যে উচ্চতার সাথে ওজনের সম্পর্ক এবং সেটার সাথে কোমর ব্যথা বা অন্যান্য ব্যথার যে সম্পর্কটা, সেটা বললে উনি অ্যান্সার পেয়ে যাবেন। সেটা হলো যে একটা মানুষের উচ্চতাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি, তাকে কি করতে হবে? 100 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে যেই আপনার পরিমাপটা পাওয়া যাবে। কথার কথা, আপনি বলেছেন আপনার উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। আমরা জানি যে 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার। তাহলে আমি একে গুণ করব, গুণ করে এর সাথে আমি কি করব? 5 ফিট, তার মানে 5 বরং 60। তাহলে এইভাবে দেখা যাবে যে আপনার 70 মানে কিন্তু আপনার উচ্চতা 170 সেন্টিমিটার হওয়ার কথা ছিল, মানে 170 সেন্টিমিটার হলে আপনার ওজনটা 70 কেজি ঠিক ছিল। কাজে আপনার উচ্চতা যেহেতু 5 ফুট 4 ইঞ্চি, আপনার উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু অনেক বেশি।
তাহলে আপনার কোমর ব্যথা সেটা স্পন্ডালো আর্থ্রাইটিসের জন্য হোক কিংবা আপনার এটা নার্ভ বা স্নায়ুর জন্য হোক না কেন, আপনার প্রথম চিকিৎসা বলি বা প্রতিকার বলি বা আমরা করণীয় যেটাই বলি না কেন, প্রথম কাজ হচ্ছে আপনাকে ওজনটা কমাতে হবে। এবং আপনি কিভাবে ওজনটা কমাবেন? আচ্ছা, আমি এই যে উচ্চতার সাথে ওজনের যে সম্পর্কটা বললাম না, এটা হাইট ইন আপনার হচ্ছে সেন্টিমিটার -100, যেটা হয় এটা পারফেক্ট ফর এ মেল পারসন, মানে পুরুষদের জন্য। কিন্তু মহিলার কিন্তু এখান থেকেও আবার 3-4 এই যে কেজি, এটা আরও কমিয়ে তারপর ওজনটা নির্ণয় করতে হয়। কাজে আমরা বুঝতে পারছি যে দর্শক প্রশ্ন করেছেন, ওনার কোনোভাবেই 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার ক্ষেত্রে 70 কেজি ওজন অনেক বেশি। ওনাকে এটা অ্যারাউন্ড 60 কেজি নিয়ে আসতে হবে, এবং তাহলে আপনি দেখবেন আপনার ব্যথাটা অনেক কমে যাবে। আমি আপনার প্রফেশনটা আসলে জানি না, দর্শক কি লাইনে আছে? না, নেই ম্যাডাম। আচ্ছা, যদি আপনার পেশাটা এরকম হয়ে থাকে যে বসে, মানে সেডেন্টারি ওয়ার্কার আপনি হয়ে থাকেন, যে বসে কাজ করতে হচ্ছে, তাহলে আমি আমার আলোচনার শুরুতেই বলেছি যে দীর্ঘক্ষণ বসে থাকা যাবে না। আপনাকে যেটা করতে হবে, 1 ঘন্টা পরে হোক 2 ঘন্টা পরে হোক, আপনাকে একটা নিয়ম করে 5 বা 10 মিনিটের জন্য একটু হেঁটে আসতে হবে, অথবা একটু পোস্টারটা চেঞ্জ করে দাঁড়াতে হবে। তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে কমে যাবে। এরপরও যদি না কমে, তাহলে ঘরে তো আমাদের কি আছে, গরম শ্যাক দেওয়ার ব্যবস্থা আছে, এবং আমরা কিন্তু প্যারাসিটামল বাসায় থেকে রেখেই থাকি। তাহলে আপনি প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন, তাতে যদি ব্যথার উপশম হয় তাহলে আর কিছুই লাগবে না। কিন্তু কারণ আমার মনে হচ্ছে ওনার ব্যথাটার কারণই হচ্ছে মেকানিক্যাল, কারণ উচ্চতার কারণে যেহেতু ওজনটা অনেক বেশি, ওই মেকানিক্যাল কারণেই কিন্তু ওনার ব্যথাটা হচ্ছে। আরও ডিটেল জানতে পারলে ভালো হতো। এরপরও যদি আপনার ব্যথা না কমে, তাহলে আমি আপনাকে বলবো এতক্ষণ ধরে যেগুলো বলেছি, হয় নিউরোলজিস্ট, নয় নিউরোসার্জন, রিউম্যাটোলজিস্ট বা বাত ব্যথার বিশেষজ্ঞ, অথবা অর্থোস্পাইন বা নিউরোস্পাইন সার্জনের সাথে আপনি দেখা করে আপনার পরামর্শ নিতে পারেন। ম্যাডাম খুব সুন্দর বলেছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা কথা বলছি কোমরে ব্যথার কারণ এবং প্রতিকার নিয়ে, আরও অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। ম্যাডাম, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, তো আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি ওই যে গাজীপুর কাপাসিয়া থেকে বলছিলাম, মিলন। জি বলুন। গাজীপুর কাপাসিয়া থেকে মিলন বলছিলাম। জি জি বলুন ম্যাডাম, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার সমস্যাটির কথা বলুন। সমস্যাটা হচ্ছে আপু, আমার এই যে মাজার ব্যথা আর কি। জি, মাজার ব্যথা। কতদিন ধরে ব্যথা? হ্যালো। জি জি, আপনার ব্যথা কতদিন? এই তো এই 2-3 মাস হবে। 2-3 মাস ধরে মাজার ব্যথা। ব্যথা কি পায়ের দিকে যায়? জি, মানে উবু তুলতে পারি না, আবার মাঝে মাঝে একটু এই সোজা হলে একটু ভালো লাগে। জি। হাঁটতে গেলে ব্যথা বাড়ে কিনা? না না, পায়ে না, শুধু মানে মাজার ব্যথায়। আচ্ছা, হাঁটতে গেলে কোনো ব্যথা করে? হাঁটতে গেলে মানে মানে সোজা হইতে পারি না আর কি। আচ্ছা, আপনার ওজন কত, উচ্চতা কত? আমার ওজন হবে 5 ফুটের উপরে, আর ওজন হবে এই প্রায় তো মনে হয় যে এই 60-এর মতো হবে আর কি। আচ্ছা, আপনার পেশা, আপনি কি কাজ করেন? এই যে আমি গৃহস্থী করি। গৃহস্থী করেন। আপনার বয়সটা কত? এই আমার আবার ইয়া আছে, আপনার একটু হাই প্রেশার আছে আর কি। হাই প্রেশার রয়েছে। বয়স কত? বয়স 45-এর উপরে হবে আর কি। 47। ধূমপান করেন কিনা? আপনি কি ধূমপান করেন? দর্শক, আপনি কি ধূমপান করেন? হ্যাঁ, বুঝতেছি আপা, বলেন। সিগারেট খান আপনি? না না, বিড়ি সিগারেট আমি খাই না, ধূমপান করি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা আচ্ছা, ধন্যবাদ দর্শককে তার প্রশ্নের জন্য। আমরা মনে হয় একটু বুঝতে পেরেছি। আমি একটু আগেও আসলে উচ্চতার সাথে ওজনের সম্পর্কে বলছিলাম। এনার ক্ষেত্রেও আমার মনে হচ্ছে 2 থেকে 3 কেজি ওজন কমাতে হবে, কারণ আমরা সূত্র তো বলেই দিয়েছি। আর একটা জিনিস হলো যে উনি উল্লেখ করেছেন যে ব্যথাটা কিন্তু ওনার পায়ে যাচ্ছে না, কোমরে যাচ্ছে। কাজেই এটা আসলে খুব ভালোভাবে ইভালুয়েট করতে হবে যে এটা কি আসলে নার্ভের ব্যথা
নাকি এটা বাতের ব্যথা। আমি আগেই উল্লেখ করেছি যে স্পন্ডালোআর্থ্রাইটিস বা প্রদাহজনিত যে কোমরে ব্যথাটা আছে। তো আমার মনে হয় যে আপনি আমাদের সাথেই থাকুন। আমি মনে করি যে অনুষ্ঠান শেষ হওয়ার আগে আপনি আপনার পুরো উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ, যেহেতু ওনার সিমটমগুলো কম। তো আমরা আলোচনা মনে হয় চালিয়ে যেতে পারি। আমরা হচ্ছে ওজনের পর্যন্ত গিয়েছিলাম, আর কি কারণ রয়েছে কারণগুলো। আরেকটা কারণ আমি উল্লেখ করি, অসংখ্য কারণ আছে। আমি আগেই বলেছি সুনির্দিষ্ট আসলে একটা কারণ না কোমর ব্যথা, অসংখ্য কারণ। আর একটা কারণ হলো আমাদের একটা বদ অভ্যাস আছে। ধরেন এই যে আমি বসে আছি, এখন আমার হাত থেকে যদি একটা কলম পড়ে যায়, আমরা কি করি? আমাদের অভ্যাস হচ্ছে আমরা কোমরটা বাঁকা করে সেই জিনিসটা, সেটা কলম হোক চিহ্ন হোক, তোলার চেষ্টা করি। এবং এটার মতো বদ অভ্যাস আর নেই। কেন? কারণ এখানে বলা হচ্ছে যে আমাদের মেরুদণ্ডে যে 33টা ভার্টিব্রা বা কশেরুকা আছে। এবং ম্যাডাম আমরা এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন না, ফোনে। অবশ্যই। জি জি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমি শুনতে জি বলুন, প্রশ্নটি বলুন। আমি হ্যালো, হ্যালো, জি জি আপনার প্রশ্নটি বলুন। দর্শক কি শুনতে পাচ্ছেন না? ম্যাডাম আমরা আসলে কারণগুলো নিয়ে কথা জি জি, বলছিলাম। আমরা মনে হয় আলোচনা চালিয়ে যাই, এর মধ্যে ওনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমি যেটা বলছিলাম যে আমরা বসা অবস্থায় আমাদের হাত থেকে যে কোনো জিনিস পড়ে গেলে আমরা কোমরটা বাঁকা করে তারপর সেই জিনিসটা তোলার চেষ্টা করি। এটা কিন্তু কোমর ব্যথার একটা অন্যতম কারণ। কি রকম? কারণ এই সময় আমি যেটা বলছিলাম যে আমাদের মেরুদণ্ডে যেই 33টা ভার্টিব্রা বা কশেরুকা আছে, প্রতি দুটো ভার্টিব্রার মাঝে আল্লাহ পাক ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে একটা জিনিস দিয়েছেন, যার আবরণটা হচ্ছে খুব শক্ত, কিন্তু ভেতরের পদার্থটা হচ্ছে জেলি জাতীয়। এখন কোনো কারণে আমরা এই যে বদভ্যাসগুলো করি না, যে বেন্ড হয়ে বা সামনের দিকে ঝুঁকে কাজ করি, তখন হয় কি, এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের একটা নির্দিষ্ট প্রেশার আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলা হয় যে কেউ যদি বসা অবস্থা থেকে বাঁকা হয়, তখন এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের যে প্রেশারটা, এটা সর্বোচ্চ থাকে এবং এতে বাইরের যে শক্ত আবরণটা, সেটা ছিঁড়ে যাওয়ার চান্স অনেক বেশি, এবং এটা ছিঁড়েও যায় অনেক ক্ষেত্রে। এবং ছিঁড়ে গেলে কি হয়, ভেতরের যে জেলি জাতীয় পদার্থটা, সেটা কি করে, এই কশেরুকার মধ্যে দিয়ে দুই পাশ দিয়ে আবার রাস্তা আছে। সে কিসের রাস্তা? এগুলো হচ্ছে স্নায়ুরজ্জু বা নার্ভের রাস্তা। ফলে কি হয়, জেলিটা ছড়িয়ে ঠিক নার্ভের উপর দিয়ে বসে থাকে। এবং নার্ভ বা স্নায়ু হচ্ছে অনেকটা ইলেকট্রিক তারের মতো। ওই জন্য দেখবেন যাদের কোমর ব্যথা হয়, কেউ বলবে জ্বালা পোড়া করে, কেউ বলে ইলেকট্রিক শকের মতো লাগে। মানে যেই উপলব্ধিগুলো বা প্রকাশভঙ্গিগুলো এক একজনের এক এক রকম হয়। এবং খেয়াল করলে দেখবেন ইলেকট্রিক তারেরও কিন্তু আমরা অনেক সময় বলি যে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার বলি স্পার্ক করছে। মানে এক একজন একভাবে প্রকাশ করি না, কোমর ব্যথাটাও সেরকম। কাজে আমি এর সাথে আসলে কারণটা বলার সাথে আমি পরে হয়তো প্রতিকারে আবার বলবো, কিন্তু এখন আমি একটু বলে নিই যে তাহলে আমরা কি করব আসলে বেন না হয়। আমাদের অভ্যাসটা করতে হবে যে কোনো কিছু যদি আমি বসা থেকে পড়ে যাই, তাহলে আমি পুরো শরীর নিয়ে বসে যাব। এটাই হচ্ছে আদর্শ। আমি বসে যাব, জিনিসটা তুলবো, তারপর দাঁড়িয়ে যাব। তাতে কি হবে, আমার মেরুদণ্ডটা সোজা থাকলো, আমার দুইটা কশেরুকার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকলো, তার প্রেশারটা বাড়লো না, সেটা ছিঁড়ে যাওয়ার চান্সও থাকলো না, এবং সেখান থেকে জেলি পদার্থ এসে স্নায়ু বা নার্ভকে ইরিটেট বা বিরক্ত করার কোনো কারণ নাই। ফলে কোমর ব্যথা অনেকখানি কিন্তু লাঘব হবে। আমি আরও কারণের দিকে যাই। আরও কারণ হচ্ছে, কেউ যদি শারীরিক পরিশ্রম। ম্যাডাম আমরা কারণের দিকে যাব, আমাদের সঙ্গে দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন দর্শক। হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটা একটু কমাবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি বলুন। আপু, আমি একদিন যে হঠাৎ করে মানে রাত্রে
মাথা ঘুরান দিয়ে না পড়ে গেছিলাম, পরে জি। যাওয়ার পরে পরে কোমরে ব্যথা হয়েছিলাম, আচ্ছা, পিঠে ব্যথা, কোমর ব্যথা এখন অনেক। মাঝে মাঝে ওই যে মুখ ধরলে তাই একটু কমে, না আবার বাড়ে। কতদিন আগে পড়ে গিয়েছিলেন? এখন কি করেন? আপনি কতদিন আগে পড়ে গিয়েছিলেন? বাসায় পড়ে গেছিলাম একদিন, রাত্রে পড়ে গেছিলাম, সকালে মানে সারা রাত্রে বাথরুমের সামনে পড়েছিলাম, আর বুঝতে পারিনি, সকালে এটা জ্ঞান ফিরছে আর কি। কতদিন তখন আগে? বুঝতে পারছি যে পড়ে গেছি। সেটা কতদিন আগে? এটা 4 বছর আগে। বছর আগে। আচ্ছা, আপনার উচ্চতা বলেন, ওজনটা জানা থাকলে একটু বললে ভালো হবে। এবং আপনি পেশায় কি করেন? 78 কেজি। আর আপনার উচ্চতা? উচ্চতা 60 ফুট 5 ইঞ্চি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি আপনি আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা এই দর্শকের বেলায়ও কিন্তু খেয়াল করলাম যে ওনার উচ্চতা হচ্ছে 4 ফুট 8 ইঞ্চি, কিন্তু ওজন কত বললো? 78 কেজি। তার মানে আমরা যে সূত্রটা বলেছি যে উচ্চতা সেন্টিমিটারে বের করে, পুরুষের মানে ওজন, পারফেক্ট ওজন বের করা তো খুব ইজি, যে উচ্চতাটাকে সেন্টিমিটারে কনভার্ট করে 100 দিয়ে বিয়োগ করলে যা আসবে সেটাই। ওনার 78 কেজি মানে অনেক বেশি। ওনার বিলো 60 বা বড় যায় অ্যারাউন্ড 60 রাখতে পারে, মানে 60 কেজির মতো আপনি রাখতে পারবেন। তো একদিনে তো আসলে ওজন কমাতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে কমাতে হবে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে আপনি তো ব্যথা পেয়েছেন 1 বছর আগে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছেন, তাহলে 1 বছর পরেও কেন আপনার ব্যথা করছে? পড়ে যাওয়ার ব্যাপারগুলো বা কোমর ব্যথার সাথে এটার সম্পর্কটা হচ্ছে এরকম যে যখন একটা মানুষ পড়ে যায় তখন কিন্তু মেরুদণ্ডে আঘাত পেল, সেই আঘাতটা যদি অল্পও হয় তখন হয় কি ওখানে অল্প অল্প করে চেঞ্জ হয়। কি রকম চেঞ্জ হয়? মেরুদণ্ডের ভিতরে যে মেরুরজ্জু আছে, আমি আবার বলেছি যে 2টা কশেরুকা বা ভার্টিব্রার মাঝে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেখানে একটু একটু করে পরিবর্তন হয়। এখন উনি কিন্তু পড়ে গিয়েছে 1 বছর আগে, কিন্তু এই পাশে তো উনি আবার ওজন নিয়ন্ত্রণ করে নাই, ফলে কি হয়েছে, ওই পড়ে যাওয়াটা যত অল্প পরিমাণেই হোক না কেন, ওটাতে একটু হলে ওনার মধ্যে প্রদাহ সৃষ্টি করেছিল, সেটা হয়তো চলে গেছে, সেটা ওষুধের মাধ্যমে হতে পারে, বিশ্রামের মাধ্যমে হতে পারে, কিন্তু উনি যে ওনার অতিরিক্ত ওজনটাকে ওনার মেরুদণ্ডকে দিয়ে বহন করাচ্ছে, তাতে কি হচ্ছে, ওই মেরুদণ্ডের উপরেও চাপ পড়ছে এবং মেরুদণ্ড চাপ দিয়ে মাংসপেশিকেও চাপ দিচ্ছে, 2টা ভার্টিব্রা বা কশেরুকার মাঝখানে যে ডিস্ক আছে সেটাকেও প্রেশার দিচ্ছে। এর ফলে কিন্তু ওনার ব্যথাটা, আমরা প্রথমেই বলেছিলাম যে 2 ধরনের ব্যথা, একটা হঠাৎ ব্যথা যেটা উনি 1 বছর আগে পেয়েছিলেন, আর 1 বছর পরে ওনার যে কোমর ব্যথাটা, এটা হচ্ছে ক্রনিক ব্যথা, যেটা আমি বলেছি যে দীর্ঘদিন ধরে রয়ে যায়। তাহলে আপনাকে বলবো দর্শক যে আপনার করণীয় হচ্ছে, প্রথম করণীয় ওজনটা নিয়ন্ত্রণ করবেন, এবং বসার যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে বসার ভঙ্গিটা ঠিক রাখতে হবে, শোয়ার ভঙ্গিটা আদর্শ হতে হবে, কোনো কিছু পড়ে গেলে কোমর বাঁকা না করে বা সামনের দিকে ঝুঁকে কোনো কিছু কাজ করবেন না, এগুলো একটু মেনটেন করলে ভালো হবে। খুব সুন্দর বলেছেন ম্যাডাম। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। জি, অবশ্যই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি বলুন। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার নাম শেখ ইয়াহিয়া আমিন, আমার বয়স 46, আমার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, আমার ওজন 72 কেজি। জি, এখন আপনার সমস্যাটা কি? আপনার ব্যথার ধরনটা একটু কাইন্ডলি বলুন। মাজায় খুবই ব্যথা হয় এবং জি। এখন শুইতেও পারি না। ব্যথাটা কি পায়ে যায়, পায়ের পেছন দিক দিয়ে চলে যায়, বা হাঁটতে গেলে ব্যথা বাড়ে, নাকি শুয়ে থাকলে ব্যথা বাড়ে? ব্যথাটা দাঁড়িয়ে থাকলে পায়ের দিকে চলে যায়, যখন দাঁড়িয়ে থাকি কোমরে ব্যথা করে এবং হিপে ব্যথা করে, ব্যথাটা ডান পায়ের দিকে চলে যায়। আচ্ছা, কতদূর নামে, গোড়ালি পর্যন্ত না পাতা পর্যন্ত? তখন আমাকে বসে পড়তে। জি। জি, আপনার কি করলে ব্যথাটা কমে? কতদিন ধরে ব্যথা বলেছেন? ব্যথা 7-8 বছর থেকে ব্যথা, আস্তে আস্তে এখন হাঁটুর থেকে পায়ের তলা পর্যন্ত ব্যথা হয়ে গেছে, গোড়ালি পর্যন্ত।
জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা দেখলাম যে এই দর্শকের লক্ষণগুলো এতক্ষণ যে সব দর্শক ফোন করেছিলেন বা তাদের সমস্যাগুলো বলেছেন তাদের চেয়ে কিন্তু একটু ক্লিয়ার কাট। কীরকম? উনি ব্যথাটা বললেন যে ওনার 7-8 বছর ধরে ব্যথা। রিসেন্টলি ওনার যেটা হয়েছে যে ব্যথাটা কোমর থেকে পায়ের নিচ দিয়ে হিপ দিয়ে পেছন দিক দিয়ে চলে যাচ্ছে এবং হাঁটতে গেলে মানে ব্যথাটা বেড়ে যাচ্ছে। এই যে লক্ষণগুলো, এইটাই কিন্তু নার্ভ বা স্নায়ুজনিত যে কোমর ব্যথার কারণ তার আদর্শ লক্ষণ। তার মানে এই যে কোমর ব্যথা যদি নার্ভ বা স্নায়ুর কারণে হয়ে থাকে, বা নর্মালি কোমর ব্যথাকে আমরা বলি লাম্বাগো, কিন্তু যখনই এই ব্যথাটা কারো কোমরে পেছন দিক দিয়ে পায়ের পেছন দিক দিয়ে নিচে চলে যায়, একটা পেছনে একটা বড় একটা নার্ভ বা স্নায়ু আছে যার একটা নাম আছে সায়াটিক নার্ভ, তখন আমরা এটাকে বলি সায়াটিকা এবং রোগটাকে বলি লাম্বাগো সায়াটিকা। আমার মনে হচ্ছে যে এই দর্শক যিনি ফোন করেছিলেন ওনার আসলে লাম্বাগো সায়াটিকাই হয়েছে এবং ওনার এটা নার্ভের উপর প্রেশার পড়ছে এবং এটা আসলে খুব ভালোভাবে ইভালুয়েট করা প্রয়োজন। এবং আমরা আরও আলোচনায় দেখব যে কিভাবে ইভালুয়েট করতে হয় বা লক্ষণগুলো থেকে কিভাবে আমরা রোগের দিকে বা কারণ শনাক্তের দিকে যাই। তো আমি আপনাকে বলবো, দর্শককে বলবো যে আপনার ওজনটা আপনার যেহেতু 5 ফিট 7 ইঞ্চি, আপনার উচ্চতা অনেক ভালো, 72 কেজি আপনার জন্য খুব বেশি না। আপনার ক্ষেত্রে আসলে নার্ভেরই সমস্যা। একটা জিনিস জানা হয়নি যে আপনার আঘাতে কোনো হিস্ট্রি আছে কিনা। আঘাতে হিস্ট্রি থাক বা না থাক বা কোনো কিছু ভারী কিছু বহন করতে গেলেও অনেক সময় হয়, অতিরিক্ত পরিশ্রমের জন্য হতে পারে, যদি অতীতে ওনার কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি থেকে থাকে সেটা থেকে হতে পারে। তো আমি আপনাকে উপদেশ দিব, যেহেতু এটা স্নায়ু বা নার্ভের সমস্যা, আপনি একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। সুন্দর বলেছেন ম্যাডাম। আমরা কারণগুলো নিয়ে কথা বলছিলাম। জি, তো ম্যাডাম যদি একটু বলতেন। হ্যাঁ, কোমর ব্যথার আরও অসংখ্য কারণ আছে। আমি লাস্টে একটা কথা বলছিলাম যে কেউ যদি শারীরিক পরিশ্রম কম করে সেখানেও কোমর ব্যথা হবে, আবার কেউ যদি শারীরিক পরিশ্রম অতিরিক্ত করে সেখানেও কোমর ব্যথা হবে। দুটার মেকানিজম একটু আলাদা, আমি একটু খুলে বললে আপনারা বুঝতে পারবেন। সেটা কেমন? সেটা হলো যে একটা মানুষ যখন শারীরিক পরিশ্রম করে না, আমি আলোচনার শুরুতে বলেছি যে আমাদের মেরুদণ্ডের ম্যাডাম আসলে আমাদের আরো একজন দর্শক রয়েছেন, না ফোনটা আমরা নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আচ্ছা ম্যাডাম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, একদম টেক হোম মেসেজ দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, আমি বলি কোমর ব্যথা অসংখ্য কারণের মধ্যে আরও কিছু জিনিস আমি একটু না বললেই নয়। যারা বয়স্ক আছেন, টিভি সেটের সামনে আছেন, অনেকেই কিন্তু হাড় ক্ষয়ে যায় যেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, অথবা হাড়ের ঘনত্ব কমে যায় যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। হ্যাঁ, এগুলোর জন্য কোমর ব্যথা হতে পারে। এমনকি যদি প্রস্রাবে ইনফেকশন হয়, কারো যদি টিবি হয়, যক্ষা হয় বোনের মধ্যে বা হাড়ের মধ্যে, তখনও কোমর ব্যথা হয়। টেক হোম মেসেজ যদি বলি, আজকে যারা আমাদের দর্শক হিসেবে এখানে আমাদের সাথে ছিলেন তাদেরকে বলবো যে কোমর ব্যথা নিরাময় করা বা প্রতিকার করা আসলে খুব সোজা। কি, আমাদের ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে। আমি যতগুলো কারণ বলেছি সেগুলো থেকে আমাদের খাদ্যাভ্যাসে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খাওয়ার অভ্যাস আমরা করতেই পারি। প্রতিদিন আমাদের খাদ্যে যেন একটা ডিম থাকে, এটা আমাদের খুব দরকার, কারণ ডিমের সাদা অংশে ক্যালসিয়াম থাকে। এরপরও আমরা যারা বয়স্ক আছেন তারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আরও যেগুলো আছে সেগুলোও খাবেন। এবং ভিটামিন ডিটা দরকার আমাদের কোমর ব্যথা থেকে দূর করার একটা হিসেবে, আমরা সেটাও চেষ্টা করব। এবং আমরা আরও চেষ্টা করব যে এই প্রতিকারগুলোর মাধ্যমে আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনার মাধ্যমে আমরা যাতে কোমর ব্যথা থেকে নিরাময় থাকতে পারি সেই চেষ্টা করব আমরা সবাই। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং অবশ্যই সচেতন হবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এটিএন যে সুস্থ থাকুন অনুষ্ঠানের যারা আয়োজনে আছেন তাদের সবাইকে, এবং সবশেষে যাদের উদ্দেশ্যে বলা এটিএন বাংলার সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, আজকে আমরা যেটা জানলাম যে কোমর ব্যথার নানা কারণ যেমন রয়েছে তার সমাধানও রয়েছে। সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলের। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।